এরকম যে দুইটা চার্জ যদি হয় এরকম, একটা হচ্ছে Q1 এটা হচ্ছে Q2, ওদের মাঝখানে দূরত্ব যদি হয় r, তাহলে আমরা F সমানুপাতিক লিখব Q1 Q2, অর্থাৎ দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক। তারপর বলা হলো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এইটাকে মিলায়া আমরা লিখতেছি Q1 Q2 বাই r², বা আমি যেটা কনস্ট্যান্ট দিয়ে কাজ করি কে আসবে Q1 Q2 বাই r²। দ্যাটস ইট। কে না লিখে সি লিখি প্রমাণের অনুসারে। F সমান সমান C Q1 Q2 বাই r²। এপসাইলন নট, অর্থাৎ আমরা কখনোই আজকের পর থেকে F সমান সমান এইটা লিখবো না খাতায়, কখনোই লিখবো না। আমাদের সূত্র লেখার দরকার হলে আমরা এইভাবে জিনিসটা লিখবো, অর্থাৎ F সমান সমান 1/4 পাই এপসাইলন নট। অর্থাৎ আমরা লেখার সময় সবাই লিখবো 1/4 পাই এপসাইলন নট। কেমন? আমরা কখনোই লেখার সময় লিখবো না যে F সমান সমান C, এটা দেখলেই নাম্বারটা পরীক্ষায় ঘেরান করে 0 দিয়ে দিবে। হ্যাঁ, তো আমরা লিখবো কিভাবে? F সমান সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r², যেখানে এটা উচ্চারণটা হচ্ছে F সাইলন নট, F সাইলন নট। এটার মানটা মনে রাখবা সবাই, 8.854 10 টু দি পাওয়ার -12 হচ্ছে পার নিউটন পার মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার। এককটা হচ্ছে এরকম। হ্যাঁ, এটা এককটা হচ্ছে এরকম যে পার নিউটন পার মিটার স্কয়ার কুলম্ব স্কয়ারটা হচ্ছে ওর এককটা। আচ্ছা, তোমরা এটা খেয়াল রাখবো যে C সমান সমান 1/4 পাই এপসাইলন নট। এই পুরাটার নাম হচ্ছে 9 10 টু দি পাওয়ার 9। কেমন? পুরাটার মান। আর C এর মানও 9 10 টু দি পাওয়ার 9, এটার মানই হচ্ছে এটা। অর্থাৎ কেউ যদি ক্যালকুলেটরে 1 বাই করে পায়ের মানটা বসাও আর এই জায়গায় এই মানটা বসাও, 1 বাই করো, তাহলে এইটা অ্যানসার আসবে। বুঝতে পারছো? কিন্তু সাবধান করতেছি, যত জায়গায় এরকম সি লেখা ছিল বা থাকবে, আমরা যখন সূত্র লিখবো ম্যাথে কখনো এটা লিখবো না, আমরা সবসময় এটা লিখবো। কেমন? যে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r² লিখে আমাদের ম্যাথটা করব, এবং লেখার পরে এই পুরো জায়গাটার মধ্যে আমরা মান বসায় দিব 9 10 টু দি পাওয়ার 9। কেউ আবার ক্যালকুলেশন করার চেষ্টা করো না। হ্যাঁ, আমরা পুরো জায়গাটায় মানটা বসায় দিব 9 10 টু দি পাওয়ার। যদি Q1 টা পজিটিভ হয় আর Q2 এর মানটাও পজিটিভ হয়, তাহলে এইখানটা যখন তুমি মান বসাবা Q1 Q2 বাই r² আলটিমেটলি পুরো মানটা পজিটিভ আসবে। আবার Q1 এর মান দেওয়া ছিল মাইনাসে, Q2 এর মান দেওয়া ছিল মাইনাসে, তাতেও কিন্তু F টা পজিটিভ আসবে। কেন বললাম এই কথাগুলো? শুনো, আমরা সবাই জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। সো যদি এটাই কথা হয়, তাহলে এরা সমধর্মী চার্জ পরস্পর বিকর্ষণ করবে, তাহলে এই F টার নাম হবে বিকর্ষণ বল। সেম ভাবে এটা সমধর্মী চার্জ, তাহলে এই F টার নাম হবে বিকর্ষণ বল। অর্থাৎ আমরা নোট করব আজকের পর থেকে F এর মান যদি কোথাও পজিটিভ পাও, এটাকে বলা হবে বিকর্ষণ বল। Q1 এর মানটা প্লাস হয়, Q2 এর মানটা মাইনাস হয়, এটা প্লাস এটা মাইনাস হইলে গুণফলটা মাইনাসে আসবে, এটা মাইনাস এটা প্লাস হলে গুণফলটা মাইনাসে আসবে। অর্থাৎ আমরা সবাই জানি যে বিপরীতধর্মী ফোর্সগুলা পরস্পরকে আকর্ষণ করে, একটা প্লাস হইলে আর একটা মাইনাস হইলে এখানে আকর্ষণ বল কাজ করতে পারবে। সো আমরা নোট করব নেক্সট পয়েন্ট, F যদি নেগেটিভ আসে আজকের পর থেকে, আবার বলতেছি
এই জায়গাটা অনেকে অনেক ভাবে শিখায়, তুমি যে কোনো একটা বুদ্ধিতে শিখবা। সেটা হচ্ছে আমরা ম্যাথ করার পর যদি দেখি যে আমাদের কোনো অঙ্কের মধ্যে এফ এর মানটা নেগেটিভ চলে আসছে, হ্যাঁ, কোনো সমস্যা নাই, নেগেটিভই আনো। আনার পরে পরের লাইনে গিয়ে, আমি আবার বলতেছি, পরের লাইনে গিয়ে এই মানটাকে পজিটিভ বানাবা এবং সাইড নোট দিবা যে ঋণাত্মক চিহ্ন দ্বারা, মাইনাস চিহ্ন দ্বারা আকর্ষণ বল বোঝাচ্ছে। মাইনাস চিহ্ন দ্বারা আকর্ষণ বল বোঝাচ্ছে। কথাটা আবার বুঝে নাও, কোন একটা অঙ্কের অ্যান্সার যদি মাইনাসে আসবেই, আমরা ওইটা মাইনাসেই অ্যান্সারটা লিখবো। লেখার পরের লাইনে যে ওই মাইনাস সাইনটা অমিট করে দিব, বাদ করে দিব। বাদ করার ব্যাখ্যা হিসেবে পাশে লিখে নাও ঋণাত্মক চিহ্ন দ্বারা আকর্ষণ বল বোঝায়। Q1 এর মানটা হচ্ছে 5 কুলম্ব, Q1 হচ্ছে 5 কুলম্ব, Q2 হচ্ছে 10 কুলম্ব। তাদের মাঝামাঝি কোন একটা পয়েন্টে একটা চার্জ রাখা আছে, Q এর মানটা হচ্ছে 2 কুলম্ব। এখন সবার জন্য প্রশ্ন হচ্ছে যে এই Q চার্জটার উপরে মোট প্রযুক্ত বল কত? সবাই লিখে ফেলো, Q চার্জটার উপরে মোট প্রযুক্ত বল কত? Q চার্জের উপরে মোট প্রযুক্ত বল কত? সবাই খেয়াল করো জিনিসটা। হয়তো অনেকে ভাবতেছে এত সহজ একটা ম্যাথ কেন করাচ্ছি, ওয়েট করো, আমি তোমার কেন করাচ্ছি দেখো। আচ্ছা, জিনিসটা হলো Q1 এবং Q এর মধ্যবর্তী বল হচ্ছে F1, আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে এইভাবে মানটা আসছে, এবং দেখো এটা পজিটিভ মান আসছে। দেখছো মানটা যেমন জরুরি, এই পজিটিভ সাইনটা আমাদের জরুরি। এই পজিটিভ সাইনটা আমাকে নির্দেশ করতেছে এটা একটা বিকর্ষণ বল। এখন তোমাকে যার উপর প্রযুক্ত করা বলবে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, Q1 Q কে বিকর্ষণ করতেছে নাকি Q Q1 কে বিকর্ষণ করতেছে। সবসময় মনে রাখবা যার উপরে প্রযুক্ত বল বলবে বলটা তার উপরে হবে। তাহলে আমি তো প্রশ্নই করছি Q এর উপর প্রযুক্ত বল, তাহলে Q1 Q কে বিকর্ষণ করতেছে, তাহলে ধাক্কা দিচ্ছে এদিকে, রাইট? তাহলে আমরা এদিকে এগিয়ে ফেলবো, আমাদের F1 এর দিকটা হচ্ছে এই দিকে, this one হচ্ছে F1 এর দিক। কেমন? এটা ধরাটা খুব জরুরি আমাদের জন্য। আমি আবার বলতেছি, Q1 Q রে বিকর্ষণ করতেছে, তো ও ওকে ধাক্কাচ্ছে। যদি এরকম হয়তো অ্যানসারটা মাইনাসে আসতো, আমি এখানে মাইনাস সাইনটা উঠায়া দিয়ে লিখতাম ঋণাত্মক চিহ্ন আকর্ষণ নির্দেশ করে, তখন বলতাম Q1 Q কে আকর্ষণ করতেছে, তখন দিকটা হয়তো এই দিকে। এই দিকটা বোঝাটা আমাদের জন্য খুব জরুরি। কেমন? আবার দেখো Q2 আর Q এর মধ্যে তো পজিটিভ সাইন নিয়ে আসছে, তাহলে এটাও একটা বিকর্ষণ বল হচ্ছে, রাইট? বিকর্ষণ বল হইলে Q2 Q রে এইদিকে বিকর্ষণ করতেছে, F2। দ্যাটস ইট। অর্থাৎ তোমার বোঝা হওয়া উচিত যে Q1 Q রে বিকর্ষণ করলে F1 টা হবে ডান দিকে, আর Q2 Q রে বিকর্ষণ করলে F2 টা হচ্ছে বাম দিকে। ফাইনালি তুমি চিন্তা করো F1 আর F2 কি একই দিয়ে কাজ করতেছে? F1 আর F2 কি একই দিয়ে কাজ করতেছে নাকি উল্টো দিকে কাজ করতেছে? এখন তুমি হয়তো বলবা 9 10 থাকতে আমরা নরমালি যোগ আর বিয়োগ করতাম, অবশ্যই তাই করবা, আবার একটু বড় কিছু তো করতে হতে পারে। এইজন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে F1 আর F2 যদি বিপরীত দিকে কাজ করতেছে, ভেক্টরের নিয়ম অনুসারে দুইটা বল বিপরীতমুখী হলে ওদের মাঝখানে কোণটা হয় 180 ডিগ্রি, রাইট? দুইটা কোণ হয় 180 ডিগ্রি। তাহলে আমরা সবাই জানি ভেক্টর বলতেছে দুইটা বল যদি একই দিকে কাজ করে তাহলে হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, আর বিপরীত দিকে হলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। সেই যুক্তিতে আমি যখন f এর মান লিখতে যাই আমাকে লিখতে হবে এইভাবে, হ্যাঁ, f1 স্কয়ার, ছোটবেলায় পড়ছিলাম লব্ধি হচ্ছে √p স্কয়ার যোগ q স্কয়ার যোগ 2p কিউব cos আলফা, সেভাবে লিখতে হবে 2f1 f2 cos 180 ডিগ্রি। এখন তুমি হয়তো বলতে পারো যে ভাই আমি তো এটা বুঝেই ফেলছি এটা মাইনাস হবে, ডেফিনেটলি মাইনাস হবে, বাট সব সময় তো অ্যাঙ্গেলটা 0 180 হবে না,
আমি তোমাকে একটা কনস্ট্যান্ট প্রসিডিউর বোঝাচ্ছি এভাবে আগাবা, হ্যাঁ। দেন এটা হচ্ছে -1 তুমি লিখতে পারবা f1 স্কয়ার যোগ f2 স্কয়ার, এটা -2f1 f2 হয়ে গেল, হ্যাঁ। দেন আমরা এটাকে বলতে পারি f2 আর f1 এর মধ্যে মনে হয় f2 বড় আসছে, তাই না? তখন তুমি লিখবা f2 f1 হোল স্কয়ার সমান সমান f2 f1। কেউ যদি চাও যে ভাই আমি জিনিসটা একবারে লিখতে চাই, অর্থাৎ আমি ঢং ঢং করব না, এটার ব্যাখ্যাটা ভালো করে শুনে নাও। যেহেতু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে বিপরীত দিকে কাজ করলে অ্যানসারটা হবে দুইটার বিয়োগফল। তুমি যদি এটা বুঝে ফেলো তুমি এইসব ঢং না করলেও পারবা, স্ট্রেট লিখবা f2 f1। যদি দেখো দুইটা বল একই দিকে কাজ করতেছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হচ্ছে +1, এটা প্লাসই থাকবে, এটা প্লাস হবে, তখন বুঝে ফেললে একবার লিখে ফেলো, কেউ কাটবে না। কিন্তু সাধারণত অ্যাঙ্গেলগুলা এইটা 0 ডিগ্রি হয় না, অন্য কোন অ্যাঙ্গেলে আমাদের পরীক্ষা দেওয়া থাকে, দেখাচ্ছি আমি। সেক্ষেত্রে দেখা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, অ্যাট লিস্ট এটা লিখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। কোন কোন কলেজে জিনিসটা কাটবে, এজন্য লিখে নিছি আর জিনিসটা, কেমন? আর যারা বুঝে ফেলছে তারা তো স্ট্রেট লিখতেই পারবে। তো ফাইনালি আমি বলতে যাচ্ছি দিকটাও কিন্তু এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াইলো, মানটা -10 কুলম্ব দেওয়াতে সেকেন্ড। তাই আমরা বলতেছিলাম যে আগের অঙ্কটা যদি আমি আরেকবার লিখি, জাস্ট q2 এর মানটা -10 দেই, তাহলে আমাকে একটু সাহায্য করো কেউ। f1 এর মানটা কত আসছিল জানি? 3.11, এটা ঠিক আছে, এটা তো প্লাস আসছিল। তো এখন তুমি যখন f2 করতে যাবা, আলটিমেট তোমার মান যখন তুমি বসাবা, এখানে তুমি 2 বসাবা, এটা -10 হয়ে যাচ্ছে না? এই হ্যাঁ, তো -10 এর মানে কত ছিল? -2 পয়েন্ট কত ছিল? 2.22 নাকি? হ্যাঁ, এই দেখো এটা চলে আসছে, দিস ওয়ান, এই তো মাইনাস চলে আসলে এই জিনিসটা কয়েক ভাবে সলভ করা যায়, কেমন? তবে আমি তোমাকে একটা বুদ্ধি শিখাতে, সেটা হচ্ছে যেটা আমি চাচ্ছি সবচেয়ে বেটার বুদ্ধি হচ্ছে ভেক্টর ফলো করা। আমরা এটাকে প্লাস বানায় ফেলাবো, বুঝছো? কখনো মাইনাস রাখবো না, এই দিস ওয়ান ভেক্টর রাশির জন্য কখনো প্লাস রাখবো না, এবং মাইনাস যে সরাইলাম তার ব্যাখ্যাটা আমরা দিয়ে দিব, যেখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা আমাদের আকর্ষণ নির্দেশ করে। তাহলে যেহেতু মাইনাসটা সরায়া ফেললাম, এটা বাদ, আমার জীবন থেকে বাদ, এটা দিয়ে কোনো মান বোঝায় না, শুধু দিক বোঝানো হয়। একদম সরায়া ফেলো মাইনাসটা, এবং এখানে অবশ্যই তুমি সাইড নোটটা লিখে দিবা। তাহলে এখন দেখো q1 q এর মাঝে বলটা আসছে বিকর্ষণ বল, এটা দিকটা হবে এইদিকে, ও ওকে ধাক্কাচ্ছে, আর q2 আর q এর মধ্যে বলটা আসছে আকর্ষণ বল, ও ওকে টানতেছে, রাইট? এই দেখো, হ্যাঁ এক্স্যাক্টলি, তো q2 টা ওকে টানতেছে, এই যদি টান দেয় দিকটা হয়ে যাবে এই, এটা বুঝে ফেললেই হয়ে গেল। এবং ইনফিনিটের প্রশ্ন তো আমাদের প্রশ্নটা করছিল যে এটা প্লাস মানে প্লাস, এটা মাইনাস আর মান আসবে না, এটা প্লাসেই থাকবে, কারণ ওই মাইনাসটার কাজ ছিল শুধু দিকটা বোঝানো, দিকটা বুঝাইয়া দিছে, এদিকে দিকটা দিয়ে ফেলছো, ঝামেলা শেষ, কেমন? তো এটা একটা তরিকা ভেক্টর দিয়ে আমরা ফলো করলে। এখন তুমি হিসাব করবা f1 f2 একই দিকে কাজ করতেছে, সো ওদের অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, আমরা লিখবো √f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos 0 ডিগ্রি, দ্যাটস ইট। হ্যাঁ, যে এই সমবাহু ত্রিভুজটার q চার্জের উপরে মোট প্রযুক্ত বল কত? এই সমবাহু ত্রিভুজটার q চার্জের উপর মোট প্রযুক্ত বল কত? তাহলে আমি q1 q এর মাঝে বলটা পেয়ে গেলাম, q2 আর q এর মাঝে বলটা পেয়ে গেলাম। এখন আমার নেক্সট কাজটা হচ্ছে যে এই দুইটা বলের মধ্যে দিকটা চিন্তা করা। সো তুমি স্পষ্ট দেখতেছো f1 এর মানটা পজিটিভ আসছে, এটা বিকর্ষণ বল। তাও যদি না বুঝো, +5 +3 এ কি করবে? আকর্ষণ করবে? ডেফিনেটলি না, তাহলে ও ওকে বিকর্ষণ করবে। যদি বিকর্ষণই করে, দিকটা হয়ে যাবে এই। এটাই জরুরি আমার জন্য, বুঝছো? সামনে এটাই দেখবে তুমি এটা বুঝছো কিনা। অর্থাৎ q1 q রে বিকর্ষণ করবে, ঠেলবে, দূরে যাও, এই হচ্ছে আমার f1 এর দিকটা, কেমন? আচ্ছা, সেম ভাবে q2 q রে নিশ্চয় বিকর্ষণ করবে,
একটা যুক্তি হচ্ছে পজিটিভ আসছে, এটা ব্যাখ্যাটা সবচেয়ে ভালো আর কি, স্ট্যান্ডার্ড ব্যাখ্যা যে এফ এর মান পজিটিভ মানে বিকর্ষণ পদ। আর একদমই যদি না বুঝো তাহলে এফ এ ভাবো এটাও প্লাস ওরে অবশ্যই বিকর্ষণ করবে, দিকটা হচ্ছে কি ইশতিয়াক কোনভাবে প্রশ্ন করছিল দিক দেখাইতে হবে কিনা, এটাই দেখানো আর কিছু না, মানে এটা ছাড়া তোমার কিছু করতে হবে না। তাহলে এখন আমাদের বলো এদের মাঝখানে কোন কয় ডিগ্রি হইতেছে, f1 f2 এর মাঝখানে কোনটা হয়ে গেল 60 ডিগ্রি। কিভাবে বুঝলাম বলো তো, এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণ যদি 60 ডিগ্রি হয় এক্স্যাক্টলি বিপরীত কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণ হইলে আমরা এটার নাম হলো, ঠিক আছে। তাহলে এখন তুমি, আচ্ছা আমি বলছি যে এখন তুমি মানটা বসায় দাও, মানটা বসায় দিলে অ্যান্সার চলে আসবে। তুমি দেখো 4 নাম্বার অঙ্কটা, এটা যদি মাইনাস হয় মানগুলো আগের মতো করে বের করবা, তোমার f1 এর মানটা মাইনাসে আসবে, আসলে তুমি এটাকে প্লাস বানায়া পাশে লিখবা ঋণাত্মক চিহ্ন দ্বারা আকর্ষণ নির্দেশ করে। তাহলে এখন সিদ্ধান্তে আসো, q1 যদি q এর আকর্ষণ করে দিকটা এদিকে হওয়া উচিত না, f1 এর এদিকে টানতেছে, আর q2 আগের মতোই ওকে বিকর্ষণ করবে, দিকটা হবে এইদিকে, দেখছো। এখন f1 এর মানটাও যা পাইছো, f2 এর মানটাও আগের মতোই পাইছো, দিকটা যদি না বুঝাইতে পারো তাহলে তুমি অ্যাঙ্গেল ধরতে পারো বলো, অ্যাঙ্গেলটা এটা হয়ে গেল না। তাহলে এখন কি অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, হ্যাঁ অ্যাঙ্গেলটা কি 60 ডিগ্রি বলো, অবশ্যই না। এটা যদি 60 ডিগ্রি হয় এটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, বুঝছো, এইটাই আর কিছু না। তুমি যত তাড়াতাড়ি অ্যাঙ্গেল গুলো বুঝবা এই অধ্যায়ের ম্যাথ কত সহজ হয়ে আসবে, সব ভেক্টরের খেলা, কিছু না। ভাই এটা মাইনাস চার্জ না, এটা প্লাস চার্জ না, ওর মধ্যে অ্যান্সারটা প্লাস আসছে না মাইনাস আসছে বলো, মাইনাস আসছে। তাহলে এটা কি আকর্ষণ না বিকর্ষণ, আকর্ষণ। তাহলে তুমি এটা ঠিক করে চিন্তা করো, q1 q কে আকর্ষণ করতেছে, রাইট নাকি? তাহলে আমি q1 তুমি হচ্ছে q, আমিও সাইডে বড় তুমি সাইডে ছোট, তাহলে আমি ওকে টানতেছি ভিতর দিকে, আকর্ষণ তো এটাই বোঝায়। মানে এটা খুব জরুরি, কে কারে দিতেছে বুঝছো বলটা, এটা না হলে ক্লিয়ার হবে না। যার উপরে বল বলবা সে মুভ করবে, ধরো এটা পজিটিভ ছিল, আমি তোমাকে ধাক্কা দিব এদিকে, তুমি নড়ে যাবে, আমি মাইনাস, আমি ওই টেনে নিয়ে আসছি, তুমি মুভ করবে। তাহলে এর সূত্রটা কি হবে লাস্টে, f1 স্কয়ার f2 স্কয়ার 2f1 f2 cos 120 ডিগ্রি। সব ঠিক ছিল, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল। কোশ্চেনটা হচ্ছে বর্গক্ষেত্রের 4টা কোণায় 4টা চার্জ বসানো আছে, q4 এর উপর, আবার বলতেছি q4 এর উপর মোট প্রযুক্ত বল কত, q4 এর উপর মোট প্রযুক্ত বল কত, q4 এর উপর মোট প্রযুক্ত বল কত। খেয়াল করো আমাদের বর্গক্ষেত্রের অঙ্কটা সলভ করার সময় কোশ্চেনটা বলা হয়েছে q4 এর উপরে মোট বল কত। সো আমরা করলাম কি দেখো, q1 আর q4 এর মধ্যে একটা ফোর্স বের করলাম, মানটা আসছে এত, এবং তুমি দেখতেছো f এর মানটা পজিটিভ আসছে, অর এটাও প্লাস ওরে বিকর্ষণ করবে, সো দিকটা আমি এদিকে আসছি f1 এর। সেম ভাবে এটা q3 হওয়াতে q3 আর q4 এর মধ্যে একটা ফোর্স কাজ করতেছে দেখো, সো এটাও প্লাস, তাছাড়া f3 এর মানটা পজিটিভ আসছে, সো বিকর্ষণ, এটাও বিকর্ষণ বল, আমি f3 টা এদিকে আসছি, তাহলে একটা বলের দিক হলো এদিকে, একটা বলের দিক হলো এদিকে। আচ্ছা এখন q2 এর সঙ্গে তো q4 এর ডাইরেক্ট কোনো লাইন নাই, এজন্য আমরা কর্ণ রেখে নিছি এখানে, এই বরাবর ফোর্সটা কাজ করবে, এই বরাবর সর্বনিম্ন দূরত্ব বরাবর সব সময় ফোর্স কাজ করে, মনে রাখবা। এইভাবে না, এইভাবে হবে। সো এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, আমরা সবাই 9 এ পড়ছি, বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a, এখানে a হচ্ছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য 2 মিটার, তাহলে আমি কর্ণটা পেয়ে গেলাম 2√2, অর্থাৎ জি বলেন
F2 এর মানটা আর এটা সেম আসে অ্যাকচুয়ালি আমি এটাকে F1 ধরছি এটাকে F3 ধরছি বুঝছো আর এটা হচ্ছে আমার F2 আচ্ছা দাও আচ্ছা 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 আমি করি 9 10 to the power 9 into আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সেম চলে আসে মানে তাহলে পুরো 3.375 10 to the power 10 ঠিক আছে ওকে দেখো এই হচ্ছে জিনিসটা হ্যাঁ আমরা সবগুলা মান বের করে ফেললাম তার মানও 3.375 আসছে 10 to the power 10 সবসময় মনে রাখবা দুইটা বলের মান সমান হলে দুইটা ভেক্টরের মান সমান হলে অর্থাৎ F1 আর F3 মান সমান হলে তাদের লব্ধিটা তাদের মাঝখানের কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ লব্ধিটা ওই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করে সমান দুই ভাগে ভাগ করা মানে সবাই বলতে যাচ্ছিল তো এটাই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে সমান দুই ভাগ মানে হচ্ছে এটা হচ্ছে 45 ডিগ্রি রাইট সহজ কথায় f প্রাইমটা হবে f2 বরাবর ওকে আচ্ছা এটাই ছিল ট্রিক্সটা যদি তোমাকে আমি 5 নাম্বার ম্যাথের পরে 6 নাম্বার ম্যাথে গিয়ে এখানে যদি মানটা চেঞ্জ করে দেই তখন কিন্তু f1 f3 মানটা সমান আসবে না ওটাই মাথায় রাখো সমান আসবে না এরপরটা পরে বলবো জানায় রাখলাম আর কি হ্যাঁ সো আমার এখানে ট্রিক্সটা ছিল f1 f3 সমান আসবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে তাহলে লব্ধিটা একদম যাবে মাঝখান বরাবর তাইলে শেষ কথাটা হচ্ছে এদের লব্ধি পেয়ে গেলাম বাকি ছিল এই বলটা তুমি নোট করবা f প্রাইম ও f2 এর লব্ধি তুমি নোট করবা f প্রাইম ও f2 এর লব্ধি হ্যাঁ f প্রাইম ও f2 এর লব্ধি কি হবে f তাহলে f প্রাইম স্কয়ার f2 স্কয়ার 2f প্রাইম f2 cos ডিগ্রি হবে 0 ডিগ্রি